আপনি কি মনে করেন যে ভারতীয় ফুটবলকে বিদেশি কোচ মুক্ত করা উচিত? ডেফিনেটলি করা উচিত। আমাদের কি গ্রাসরুট থেকে ভালো প্লেয়ার উঠছে না সেখানেও গন্ডগোল? দেখো আজকে কেন আমরা এগোতে পারছি না সেটা তো একটাই প্রমাণ হয় যে সুনীল ছেত্রীকে আবার ফিরিয়ে আনা। ভারতীয় ফুটবলের কোচ হতে আগ্রহী? না আগ্রহী না, কে না চায়? বিদেশি ফুটবলার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। কোচ হিসেবে সব মুকুটই তার সংগ্রহশালায় রয়েছে। এবার তিনি বাংলাকে সন্তোষ ট্রফিতে জয় এনে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় সেন। সঞ্জয় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। মূলত আজকে সঞ্জয় দার আমরা ইন্টারভিউ এই কারণেই করছি যে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা কেমন, একটা হতশ্রী দশা ফুটে উঠেছে অনেকে বলছেন। সঞ্জয় দা, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং 127, যেটা লাস্ট 3 বছরের তুলনায় অনেকটা নেমে গেছে। অসুখটা ঠিক কোথায়? দেখো, র্যাঙ্কিংটা নিয়ে আমরা বেশি জোর দিচ্ছি। আমার মতে আমরা কেমন ফুটবলটা খেলছি তার উপর বেশি এমফ্যাসিস করা উচিত। কারণ যখন আমরা 95-তে ছিলাম তখন কি দারুণ ফুটবল খেলেছি, বা 127-এ নেমে এসে একদম খুব খারাপ খেলছি এরকম না। ব্যাপারটা হলো আমরা ভালো ফুটবলটা খেলতে পারছি না। যেটা আমি মনে করি, আমার স্বল্প ধ্যান ধারণায়, যে আমরা সাব কাপ জিতে আনন্দ করি, উৎফুল্ল লাভ করি বা সেলিব্রেট করি। সাব কাপটা আমার কাছে কোনো টুর্নামেন্টই না। এর থেকে আমাদের সেকেন্ড ডিভিশন আই লিগের টিমগুলো সাব কাপে যেসব দল খেলে তার থেকে ভালো বলে আমার মনে হয়। তো সুতরাং আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত, আমরা ইরাক, ইরান, কাতার, জাপান এইসব দল ছেড়ে দাও, আমরা অন্তত যাতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এই দলগুলোকে যদি আমরা 3 বার খেলি 2 বার যাতে হারাতে পারি, এইটা যদি আমরা করতে পারি মনে হবে যেন আমরা কিছু এক পা এগোলাম ফুটবলে, আমার ধারণাতে বলে। কারণ দেখো, আমরা রিসেন্টলি দেখেছি আমরা বাংলাদেশকে হারাতে গিয়ে স্ট্রাগল করছি, আফগানিস্তানকে হারাতে গিয়ে স্ট্রাগল করছি, ইভেন নেপালকে হারাতে গিয়ে স্ট্রাগল করছি। তো এইটা পুরোপুরি প্রকট করে দিয়েছে ভারতীয় ফুটবলের দৈন্যদশা। এবং আমাদের যখনই ব্যর্থ হচ্ছে একজন কোচ, তাকে বিদায় জানানো হচ্ছে, আবার তার পরবর্তী আরেকজন কোচকে নিয়ে আসা হচ্ছে। এবং এই প্রসেস চলছে দীর্ঘ 20, 25, 30 বছর ধরে। আমরা যদি পৃথিবীতে দেখি, ভারত সারা পৃথিবীতে এবং এশিয়াতে দেখি, আমরা যদি জাপানকে দেখি, আমরা যদি জাপানকে 1 নম্বর দেশ হিসেবে দেখি, যে টিমটা 2026-এর ওয়ার্ল্ড কাপে প্রথম যে যারা কোয়ালিফাই করলো এবং 8টা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সেই টিমের দেশীয় কোচ। এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যদি আমরা দেখি, 36টা টিম যদি খেলে তার মধ্যে 30টা দলের দেশীয় কোচ। আমি জানি না, আমার ধারণাই নেই কী জন্য আমাদের দেশের কর্মকর্তারা এই বিদেশি কোচগুলোর পেছনে ছুটছেন। এবং অতি সাধারণ মানের কোচ এরা, কি তাদের কি দেখে তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমার জানা নেই। এবং এইভাবে যদি চলতে থাকে, ভারতীয় ফুটবলের এই হতশ্রী পারফরমেন্স আমরা দেখতেই থাকবো। কারণ আমাদের যারা নতুন কোচ আসছেন, সেটা ক্লাব লেভেল হচ্ছে ঠিক আছে, ক্লাব লেভেলের ফ্র্যাঞ্চাইজ ওনার, তারা তাদের নিজেদের মতো করে পছন্দ করছে। কিন্তু আমাদের দেশের যারা ফুটবলটা পরিচালনা করে, আপনি কি মনে করেন যে ভারতীয় ফুটবলকে বিদেশি কোচ মুক্ত করা উচিত? ডেফিনেটলি করা উচিত। এর থেকে আর কি খারাপ হতে পারে? একটা ভারতীয় কোচদের 2, 3, 2 বছর 3 বছর দিয়ে দেখুক না, আমাদের সবথেকে সাকসেসফুল কোচ যদি আমরা দেখি আমাদের সময় বলো, বা আমাদের আগে, বা আমাদের সময় যদি বলি, আমার থেকে হয়তো একটুখানি সিনিয়র আর্মান্দো কোলাসো 5টা আই লিগ জিতেছেন। তাকে 1 বছর মাত্র সময় দেওয়া হয়েছিল। এবং এই যে বিদেশি কোচ, এখন যে ম্যানুয়েল মার্কুয়েজকে আনা হয়েছে, সে গোয়ারও কোচ করছে অদ্ভুতভাবে, আবার দেশের কোচ করছে। এইসব মজা যে তামাশাগুলো চলছে, তো এইরকমই মজা হবে না। এই যে বিদেশি কোচ প্রীতিটা কেন, কি কারণে? সেটা যারা অ্যাপয়েন্ট করছে তারা বলতে পারে। আমরা দেখছি যে বব হাউটন থেকে শুরু করে এই বর্তমান অবধি বারবার যে কোচ চেঞ্জ হচ্ছে, এটা কি ফুটবলের দর্শনটা চেঞ্জ, ফুটবলারদের একটা ডিফারেন্ট কোচের আন্ডারে ডিফারেন্ট ফুটবল ফিলোসফি, সেটাকে অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই। আমি বব হাউটনের কথা যখন তুমি বললে, আমি বব হাউটনকে উইথ ডিউ রেসপেক্ট, এবং আমি তখন ইন্ডিয়া আন্ডার 16, 19-এর টিমে ছিলাম। আমরা গোয়াতে একসাথে ক্যাম্প হতো, সিনিয়র এবং আমাদের জুনিয়রের ক্যাম্প হতো। আমি বব হাউটন একটা অন্য লেভেলের কোচ আমি মনে করি। এবং বব যতদিন ছিল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফুটবল খেলার চেষ্টা করেছিল। আমাদের খেলোয়াড়দের প্রয়োজনীয়তা এবং আমাদের খেলোয়াড়দের তাদের শারীরিক এবং অন্যান্য সক্ষমতা দেখে ওনার মতো করে উনি করছিলেন। এটাই বিতর্ক থাকতে পারে যে ববকে সরিয়ে দিয়েছে, বব হাউটনকে সরিয়ে দেওয়ার পরে কোভারম্যান্সকে আনা হয়েছে, কোভারম্যান্সকে সরিয়ে দেওয়ার পরে কনস্ট্যান্টাইনকে আনা হয়েছে। এইভাবে চলছে, এইভাবে আমি বলতে চাই
আমি কাউকে এইটা প্রশ্ন না, আমার কথা হলো বব আউটনের মতো একজন স্ট্যাচিউরের কোচ, মিলোভান যখন 84 আমরা যখন খেলছি সেই সময় আমরা দেখেছি নেহেরু কাপের সময় ওই সব কোচ যারা এনেছে তারা অন্তত একটা ইন্টারন্যাশনাল লেভেলে তারা দাগ কেটেছেন, তারা ভারতবর্ষে এসছেন। কিন্তু এখন যেসব কোচকে নিয়ে আসা হচ্ছে, এখন তো স্প্যানিশ একটা ফ্লেভার চলছে, স্প্যানিশ হলেই হলো, সে কী কোচ, তার কী পেডিগ্রি, তার অতীতে কোন দেশে কী পারফরমেন্স করেছে কেউ জানে না। মর্জি মাফিক একটা হচ্ছে স্ক্রিনিং। এআইএফএ তো চালাচ্ছে তো ফুটবলাররাই, প্রাক্তন ফুটবলাররাই দায়িত্বে আছে, তারা কি তাদের মানে অসুবিধাটা কোন জায়গাটা? সেটা দেখো, আমি তো ভেতরে নেই, আমি বলতে পারবো না, এবং তাদের কতটুকুন ক্ষমতাই বা আছে সেটা জানার একটা দেখানোর জন্য ঠিক আছে তারা আছে। এবং এআইএফএ প্রেজেন্ট যা সিচুয়েশনস, অনেক আমরা খবর শুনছি, আমরা বিভিন্ন মিডিয়া থেকে শুনছি, কিন্তু সেটা ব্যাপারটা হলো আমি যতক্ষণ না নিজের চোখে বা দেখছি নিজের প্রেজেন্সে, সেইগুলো নিয়ে কমেন্টস করা উচিত না। কিন্তু ভারতীয় ফুটবল ভালো দিকে যাচ্ছে না, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। দিস ইজ নেকেড, পুরোপুরি চোখেই দেখা যাচ্ছে যে আমাদের কি অবস্থা। এবং এই যে আমরা এএফসি কাপের জন্য যে আবার ক্যাম্প হবে, যখন ম্যানুয়েল মার্কোস শুরু করবেন, তখন তো আইএসএল থাকবে না, আই লিগ থাকবে না, তখন উনি হয়তো একটা সময় পাবেন, উনি হয়তো একটা প্ল্যান করে রেখেছেন কোনো একটা এশিয়ার কোনো দেশে গিয়ে অন্তত ক্যাম্প করার। আমরা তাকিয়ে থাকবো অন্তত, যাতে ভারতীয় ফুটবলটা অন্তত একটুখানি খেলার মতো ফুটবল খেলে। আই অ্যাম নট ইন্টারেস্টেড অ্যাবাউট র্যাঙ্কিংস, ওয়েদার ইট ইজ 127, 125 বা 100। ভালো ফুটবল যাতে আমরা এই দলগুলোকে, আমি আবার বলছি, আমরা যখন এই যে এর সাথে খেললাম, বাংলাদেশের সাথে খেললাম, তার আগে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেললাম কোন দলের সাথে? মালদ্বীপস। এই মালদ্বীপস দলটা যে কোনো সেকেন্ড ডিভিশন আই লিগ দলের থেকে খুব একটা ভালো নয়। তো আমি যদি মালদ্বীপসকে হারিয়ে কোনো রকমভাবে হারিয়ে খেলতে যাচ্ছি বাংলাদেশে, তো এই যদি আমাদের মানসিকতা হয়, আমি খেলবো কাদের সাথে? অন্তত সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, যাতে একটা মোটামুটি একটা টাফ অপোনেন্ট পাই, তারপরে আমি আমার বুঝে নিতে পারবো, এরপরে আমি খেলবো, এইটা আমার মনে হয়। কিন্তু এইভাবে আমার মনে হয় না ফুটবলের খুব একটা উন্নতি হবে বা হচ্ছে, এবার দেখার বিষয়। সঞ্জয় দা, এইখানে একটা প্রশ্ন আসছে যে আপনি বলছেন যে কোচিং, বিদেশি কোচের উপর নির্ভরতা এবং বিদেশি কোচের স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যেটা খুব ক্যাটেগরিক্যালি বলছেন। ডেফিনেটলি। আমার সেকেন্ড পয়েন্ট, যে আমাদের কি এনাফ, ডু উই হ্যাভ এনাফ গুড প্লেয়ার্স? আমাদের কি গ্রাসরুট থেকে ভালো প্লেয়ার উঠছে না সেখানেও গন্ডগোল? দেখো, আমাদের গ্রাসরুটসের কথা হচ্ছে না, এখন হচ্ছে সিনিয়র লেভেলে আমরা কি পারফরমেন্স করছি, আমরা পারফরমেন্সটা করব কোথায়? যে আনটিল আনলেস গ্রাসরুটস ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো হবে সেইখান থেকে প্লেয়াররা উঠে আসবে, সেই গ্রাসরুটের উপর নজর। দেখো, এই আইএসএল জবে থেকে হয়েছে আজকে 11 বছর হলো, আমরা শুনেছিলাম তারা প্রতিটা দল তাদের আন্ডার 13, 16, 17, 19 ডেভেলপমেন্ট লিগ, ওকে, তারা আস্তে আস্তে তাদের মতো করে করেছে। কিন্তু আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আমরা যে ছেলেদেরকে নিয়ে নাড়াচাড়া করছি, 13-14 বছর বা 15 বছরের ছেলেদেরকে নিয়ে নাড়াচাড়া করছি, গ্রাসরুট লেভেল মানে তাই নয়। ফ্রম 5-6 ইয়ার্স থেকে আমাদের শুরু করতে হবে, সেইখান থেকে ধাপে ধাপে আমাদের এগোতে হবে। আজকে কেন আমরা এগোতে পারছি না, সেটা তো একটাই প্রমাণ হয় যে সুনীল ছেত্রীকে আবার ফিরিয়ে আনা। তো এইগুলো যদি হয়, তো এটাই তো আমাদের মানে প্রমাণ করে দেয় যে আমরা সঠিকভাবে এগোচ্ছি না বা এগোতে পারছি না, বা আমাদের ইচ্ছাই নেই, তাগিদে নেই, কোনোরকমভাবে একটা ম্যানেজ করে চলবে। এই কোচ যদি ফেল করে তাদের চুক্তি অনুযায়ী, কারণ আমরা স্টিম্যাকের সাথে দেখেছিলাম চুক্তি ভঙ্গের জন্য তাকে কম্পেনসেট করতে হচ্ছিল এইসব, কিন্তু হঠাৎ করে তাদেরকে 2-3 বছরের কন্ট্রাক্ট কেন দিয়ে দেওয়া হচ্ছে সেটাও আমার জানা নেই। কারণ ঠিক আছে, যদি তুমি পারফর্ম করো, আদারওয়াইজ তোমার চুক্তিতে এটাই থাকবে, ইয়েস ইউ গিভ আস দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ কুইট। আমি কেন তাকে 2 বছর 3 বছরের চুক্তি দেবো? কারণ আমি খারাপ খেলেও আমি জানি যে আমার চুক্তি অনুযায়ী আমি থেকে যাব, আমি বড় কথা বলবো, আমি স্বপ্ন দেখাবো 2026 শেষ হয়ে গেছে, হয়তো 2030 বা 2034 সালে আমরা ভারতবর্ষ বিশ্বকাপ খেলবে। এটা আমরা 10, 20, 25 বছর ধরে যেসব কোচেরা আসছেন, যারা ক্লাব লেভেলেই বলো আর দেশের জন্য আসছেন, তারা কিন্তু এই স্বপ্নটা দেখিয়েই চলেছেন। আমাদের বোধোদয় হচ্ছে না, এবং কবে হবে সেটা আমার জানা নেই। এই কোচ ফাইন্ডিং কমিটি বা এটা কীভাবে হয়, মানে কিসের ভিত্তিতে ঠিক হয় যে আমি এই কোচকে আনবো? না, এগুলোতে আমি যতদিন লাস্ট টাইম যেটা স্টিম্যাকের সময়ও হয়েছিল এবং ম্যানুয়েল মার্কোজের সময় হয়েছিল, যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আমাদের দেশীয় কোচেরা অ্যাপ্লাই করেছিল, ওয়ান অফ দ্যাম আমিও অ্যাপ্লাই করেছিলাম। হাবাস
অ্যাপ্লাই করেছিল আমি শুনেছিলাম, আমি ফ্রম নিউজ পেপার শুনেছিলাম, আমি ফ্রম নিউজ পেপার থেকেই বা নিউজ পার্সনদের থেকেই শুনেছি যে 3 জন শর্ট লিস্টেড হয়েছিল, হাবাস, আমি এবং ম্যানেলো, তারপরে তারা ম্যানেলোকে দায়িত্ব দিয়েছে। তো সুতরাং অ্যাপ্লিকেশন একটা ইনভাইট করা হয়, সেই অ্যাপ্লিকেশানে তাদের মানে ইন্টারভিউ, আমি জানি না ইন্টারভিউ করা হয়েছে, কারণ আমাকে ইন্টারভিউতে ডাকা হয়নি। তারাই তাদের মতো করে একটা শর্ট লিস্ট করে ম্যানেলোকে, তাদের মনে হয়েছে ম্যানেলো মার্কোয়েজ আমাদের দেশে 4-5 বছর উনি কোচিং করছেন, হায়দ্রাবাদে উনি কোচিং করেছিলেন, একটা সাকসেস পেয়েছিলেন, এবং ওনারদের অ্যাকর্ডিং টু এএফএফ অফিসিয়ালস যে বা নির্বাচক মণ্ডলীর, তাদের মনে হয়েছে যে ম্যানেলো মার্কোয়েজ ভারতীয় ফুটবলের তার অগাধ জ্ঞান, তিনি 5 বছর ভারতবর্ষে কোচিং করেছেন, তাই জন্য আমাদের যুক্তি অনুযায়ী আমরা ওনাকে অ্যাপয়েন্ট করেছি। এটাই আমরা খবরে বা দেখেছি, মিডিয়াতে শুনেছি বা পড়েছি। তো সুতরাং সেইভাবেই হয়েছে কোচ নির্বাচন। আপনি কি এখন ভারতীয় ফুটবলের কোচ হতে আগ্রহী? না, আগ্রহী না, কে না চায় যে ভারতবর্ষের দলের, ভারতীয় ন্যাশনাল টিমের কোচ না হতে। এবং আমি তো চাইছি, তো এমনি চাইছি না, আমি চাইছি কেন, আমার মতো অনেক কোচ আছেন, খালিদ জামিল যে পারফরমেন্স করছে তারও তো পাওয়া উচিত, সবসময় পাওয়া উচিত, যে 2-3 বছর ধরে যে পারফরমেন্সটা একমাত্র ভারতীয় কোচ হিসেবে যে তার স্ট্যান্ডার্ডটা তুলে রেখেছে। আমার মনে হয়েছে যে আমি যে ক্রাইটেরিয়া এএফএফ তারা চেয়েছিল, সেই ক্রাইটেরিয়াটা আমি ফুলফিল করতে সক্ষম, তাই জন্যই হয়তো শর্ট লিস্টেড হয়েছিল। তো কে না চায় দেশের কোচ হওয়ার জন্য, স্বপ্ন তো সকলের থাকে, তো ইট ডাজেন্ট ম্যাটার। ব্যাপারটা হলো, আমরা যারা ফুটবলের সাথে জড়িত, আমরা চাই আমাদের দেশের ফুটবলটা অন্তত একটুখানি শ্রীবৃদ্ধি হোক। সেটা এতদিন তো বিদেশি কোচেদের আন্ডারে হয়েছে, একবার দিয়েই দেখা যাক না যে আমাদের দেশীয় কোচেদের, যে তারা কতটা খারাপ করতে পারে এইসব। আপনি যদি এই টিমকে পান উইথ ইওর ফিলোসফি অফ ফুটবল, আপনি কি সাফল্য আনতে পারবেন? দেখুন, এগুলো মুখে এইভাবে তো হয় না, মুখে এইভাবে হয় না। ব্যাপারটা হলো, এটা একটা প্রসেস, ইমিডিয়েট রেজাল্ট ঠিক আছে হয় না, কারণ আমাদের দেশের যে পরিকাঠামো বলো বা আমাদের দেশের যে স্ট্রাকচার অনুযায়ী, এবং তুমি সারা পৃথিবীতেই তুমি যদি ন্যাশনাল লেভেলে দেখো, কি কোনো দেশ কিন্তু সেই রকমভাবে দীর্ঘমেয়াদী ট্রেনিং বা প্রস্তুতি পায় না, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন লিগ কমিটমেন্ট আছে, ক্লাবেরদের যে প্লেয়ারদের তাদের একটা কমিটমেন্ট আছে, তার মধ্যে থেকে যখন চ্যাম্পিয়ন্স লিগ হয় বা যখন এই ইন্টারন্যাশনাল ব্রেক হয়, সেই সময়টুকু তারা ক্যাম্পের থেকে নিজেদের মতো করে প্রস্তুত করে নিতে হয়। তো সুতরাং আমরা যারা বলছি, এটা আমার কথা ব্যাপারটা না, আজকে যে কথাটা আমরা আমাকে যে এই জায়গায় আমাকে ইনভাইট করেছো যে একটা বলার জন্য, যে ভারতীয় ফুটবলের যে কী পরিস্থিতি বা এখন কি যা সিচুয়েশান, সেই জায়গায় তোমার প্রশ্নর উত্তরে আমি এটুকু বলতে পারি যে বিদেশি কোচেরা আমাদেরকে এই ফুটবলটা আমাদেরকে দিয়েছেন বা আমরা যেটা দেখেছি, এর থেকে আমরা যারা ভারতীয় কোচেরা আছি তারা অন্তত খারাপ করতে পারবো না। এবার এটা কখনোই বলা যাবে না যে আমি বলে বলে এইসব দলকে মারবো, কিন্তু আমি যদি কোচ হই, আমার ফার্স্ট টার্গেট থাকবে যে আমরা অন্তত মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এই দলগুলোকে যেন ধারাবাহিকভাবে হারাতে পারি। এই টার্গেটটা নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলেই কিন্তু আমরা এই যে এশিয়ান লেভেলে যে একটা দাগ কাটার ব্যাপার, তুমি ফরগেট ওয়ার্ল্ড কাপ, আমরা এশিয়ান লেভেলে কোন জায়গায় পড়ে আছি, তো এইটা সবাই জানে। তো আমাদের এই প্রাথমিক কাজ এইটুকু করার, তো সেই জায়গাটা আমাদের সকলকে, সেটা আমি হোক বা যে কোনো কোচই হোক, যে দায়িত্বটা পাক, তার অন্তত ধ্যান থাকবে। এবার আমি শেষের দিকে চলে এসেছি, যে আপনি এবার বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিলেন, আপনার মানে অবভিয়াসলি মানে আপনার পরিচালনার টিম চললো, দারুণ সাফল্য, আমরা সবাই খুশি হলাম। বাংলার ফুটবলের এই হতশ্রী দশা, মানে এটা আপনাকে কতটা আঘাত দেয়? দেখো, মানে বাঙালি ফুটবলার নেই। দেখো, এই যে একটা বিবিয়ানো ফার্নান্ডেজ 20 আন্ডার-20 একটা স্কোয়াড ঘোষণা করেছে রিসেন্টলি 2-3 দিন আগে, সেটা হয়তো তোমরাও জানো। সেই লিস্টে আমি দেখছিলাম যে 20টা যে খেলোয়াড়দের যে তালিকা, তার মধ্যে একটা বাঙালি ছেলে নেই। এবার কেন নেই, কী কারণে নেই, সেটা তো আমি কোচও নয়, আমি বলতে পারবো না। এবং যে ক্যাম্পটা হয়েছে সেখানে বিবিয়ানো যথেষ্ট দক্ষতার সাথে, সে আগেও 20 আন্ডার-20 ন্যাশনাল টিমের কোচ ছিল, এবং এটা একটা ব্যথা দেয়, বাঙালি হিসেবে ব্যথা দেয়, নিশ্চয়ই ব্যথা দেয়। এবং বাংলার ফুটবল খারাপ এইগুলো আমি পয়েন্ট আউট না করে, আমাদের সকলের দায়িত্ব, আমরা যারা কোচিং করি, যে আমাদের যে বাঙালিদের মধ্যে যে খেলাটা আছে বা বাঙালি খেলোয়াড়েরা আছে, এটা আমাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বার করে নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে
বাংলার ফুটবল, আমার মনে হয় বাংলার ফুটবল যদি এগোয়, ভারতীয় ফুটবল তার সাথে সাথে এগোবে। আমরা এটা দীর্ঘদিন ধরে দেখে এসেছি, এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা চলেছি। তার মানে এই নয় যে আমরা গাদা বাঙালি ছেলেদেরকে নিয়ে আমার ন্যাশনাল টিম হবে, তা নয়। বাঙালি ছেলেদেরকে যদি আমরা ঠিকমতো করে খুঁজে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, বাংলার ফুটবল তার সত্যি কি বাংলায় ফুটবলার নেই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য? দেখো, নেই বলতে তুমি যে এই যে সিলেকশন প্রসেসটা হয় মূলত তো আইএসএল থেকে হয়। আইএসএল এর যদি আমরা 11টা টিম, এই 13টা টিমকে দেখি, সেই 13টা দলের মধ্যে কটা বাঙালি ছেলে খেলছে বুক ফুলিয়ে, সেটাও তো তোমাকে ভাবতে হবে। আজকে আমাদের রাজ্যের যে 3টে দল খেলে সেটাই কটা বাঙালি ছেলে খেলছে, ফার্স্ট টিমে খেলছে। আমরা সুভাষিস বোসকে নিয়ে গর্ব করি, নিশ্চয়ই গর্ব করার মতো জিনিস। দিব্যেন্দু এই বছর কিছুটা বিশ্বাস যে ইয়াং ছেলেটা সেন্টার ব্যাকে খেলে, যখনই খেলেছে সে ভালো খেলার চেষ্টা করেছে। সৌভিক চক্রবর্তী, সে অনেক দিন ধরে খেলছে, আজকে 10-12 বছর ধরে ফুটবল খেলছে, ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করেছে। এছাড়া মোহামেডান ক্লাবে তুমি খুঁজে পাবে না। এই যে রবি হাঁসদাকে সই করিয়েছে, ইসরাফিল দেওয়ান, এদের আছে, হয়তো আগামী দিনে তারা ভালো তাদের নিজেদেরকে তুলে ধরবে। আমার কথা হলো যে ক্লাবের এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান ক্লাব, তারা যে প্লেয়ার সিলেকশন করে বা তারা যেভাবে করে, তাদের কাছে অন্তত জিজ্ঞেস করা উচিত যে সত্যি বাংলায় বাঙালি ফুটবলার আছে কি নেই। কারণ এটা তো আমি সিলেক্ট করি না, এখানে ক্লাব, বিভিন্ন ক্লাবের তাদের অফিসিয়াল আছে, তাদের স্কাউটস আছে, তারা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট দেখে, সেইখান থেকে সিলেক্ট করে। এবং বাংলার ফুটবল, এই যে আমরা বলছি যে বাঙালি সন্তোষ ট্রফির সাথে কিন্তু ভারতীয় ফুটবল দল এরমভাবে মেলালে চলবে না। কারণ এখন সন্তোষ ট্রফিটা তো আর সেই লেভেলে নেই যে আইএসএল এর এবং আই লিগের খেলোয়াড়েরা খেলতে পারে। অনেক দিন ধরে সেটা বন্ধ হয়ে গেছে। আগে ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল খেলোয়াড়েরা সরাসরি আসতো, খেলতো, ওই জন্য 32 বা 33 বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা স্ট্রাগল করেছি ন্যাশনাল লেভেলে। এবং কেন ফুটবলটা এগোচ্ছে না? আমরা যদি জেলাগুলোতে জেলাভিত্তিক যে ফুটবল, এবং আমরা যখন বড় হয়েছি আমরা ডিস্ট্রিক্ট স্কুল খেলতাম, বিভিন্ন বিবেকানন্দ পার্ক, রবীন্দ্র সরোবর সংলগ্ন সব মাঠে ডিস্ট্রিক্ট খেলা হতো। সেই জায়গা থেকে খেলা হতে হতে আমরা ডিস্ট্রিক্ট, অল ইন্ডিয়া ডিস্ট্রিক্টের হতো, সারা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট হতো। সেইখান থেকে আমরা স্কুল ফুটবল বা জুনিয়র ন্যাশনাল, এইভাবে আমরা কিন্তু বড় হয়েছি, যে স্কুল ফুটবল থেকে জুনিয়র ন্যাশনাল, বেঙ্গল ফুটবল, তারপরে ন্যাশনাল টিম বা মানে আন্ডার 19 টিম, সেইভাবে। কিন্তু আমাদের এখন যদি আমরা বাংলা ফুটবলের দিকে তাকিয়ে দেখি বা ভারতীয় ফুটবলটার দিকে তাকিয়ে দেখি, জেলাভিত্তিক ফুটবলটা কিন্তু একদমই নেই বললে চলে। তো অনেকগুলো কারণ আছে, এটা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। গ্রাসরুট লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি ভালো করে আমরা নজর দিই, আমি আমার পশ্চিমবাংলার কথা বলছি, এবং এফএ সেক্রেটারি তারাও চেষ্টা করছে, এই যে একটা স্কুলকে নিয়ে আবার নাকি শুনছি বিভিন্ন জেলায় স্কুল নিয়ে টুর্নামেন্ট হচ্ছে, যে এবং জেলা একটা নবাব ভট্টাচার্য ইউনাইটেড স্পোর্টসের একজন অফিসিয়াল, সে নর্থ 24 পরগনার একজন দায়িত্ববান একটা কর্তা হয়েছেন, ইলেক্টেড হয়েছেন। সে যেহেতু এতদিন ধরে ফুটবলের সাথে আছে, জেলা ফুটবলে অন্তত সে সেই মানে তার মানে জোর দেবে এটা আশা করি। এবং এইগুলো হলো আমার লাস্ট প্রশ্ন, যেভাবে বিদেশি কোচ নিয়ে ভারতীয় ফুটবলের একটা হ্যাংলামো আছে, তেমনিভাবে কি বিদেশি ফুটবলার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল? না দেখো, এটা ওরমভাবে কখনোই আমি বলতে পারবো না। কারণ সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, যদি আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি, আজকে ম্যানচেস্টার সিটিতে কটা ইংলিশ প্লেয়ার খেলছে, এগুলো তো ভাবার ব্যাপার আছে। আজকে চেলসিতে কটা ইংলিশ প্লেয়ার খেলছে। আসুক, ভালো বিদেশি খেলোয়াড়েরা আসুক, তার সাথে সাথে আমাদের পরিকাঠামো অনুযায়ী আমরা তো ইংলিশ প্রিমিয়ার লিগ ওইভাবে তো 10 জন 12 জনকে আমরা সই করাতে পারবো না। আমরা যেটা আছে যে এটা ফর্মুলাতে আমরা এখন এগোচ্ছি বা আছে, যে 4 জন আইএসএলের বা আই লিগে যে 4 জন খেলবে, 6 জন রেজিস্টার্ড হলো, 4 জন খেলবে, বাদবাকি 7 ইন্ডিয়ান্স। এইভাবে যদি ঠিক আছে, কিন্তু বিদেশি চয়নটা ভালো করতে হবে। রিসেন্ট টাইমস যেরকম কয়েকটা ক্লাব আছে, যেরকম মোহনবাগান, সুপার জায়ান্ট মোহনবাগান দল যথেষ্ট ভালো মানের বিদেশি আনার চেষ্টা করছে। সে মানে 3-4 বছর আগে থেকে যদি আমরা দেখি, রয় কৃষ্ণা বলো, ডেভিড উইলিয়ামস বলো, এডু গার্সিয়া বলো, লানজারোটে বলো, রিসেন্ট টাইমে ম্যাকলারিন, কামিন্স বা তোমার স্টিওয়ার্ট, যথেষ্ট ভালো মাপের খেলোয়াড়েরা আসছে। এটা যদি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা আরও ভালো ভালো খেলোয়াড় আনে, তার সাথে সাথে ভারতীয় ফুটবল
ভারতীয় ফুটবলারদের সঠিকভাবে নির্বাচিত করা হয়। কারণ দেখো এখন একটা এজেন্ট নির্ভর আছে, ফুটবলটা চলছে বা সারা পৃথিবীতেই হয় সেটা না, ব্যাপারটা হলো পুরোপুরি যদি আমরা এজেন্টের ওপর ছেড়ে দিই, আমরা যদি স্কাউটিং ব্যবস্থাটাকে সঠিকভাবে আমাদের সিস্টেমে না প্রয়োগ করি, তাহলে কিন্তু ঠিক আছে আমরা ওয়েস্টেজ অফ মানি হবে, কিন্তু আলটিমেট আমাদের যে রেজাল্ট সেটা পেতে গেলে আজকে যদি ইস্টবেঙ্গল দলটার দিকে দেখি কেন স্ট্রাগল করছে, কেন একটা বছর হতে পারে, দুটো বছর হতে পারে, কেন বছর ইয়ার আফটার ইয়ার কেন স্ট্রাগল করবে? মোহামেডান স্পোর্টিং ক্লাব স্ট্রাগল করছে ইস্টবেঙ্গল ডিউ টু ম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্ট, ডেফিনেটলি পুয়ার প্লেয়ার রিক্রুটমেন্ট, বা ইন শর্ট অফ ফিনান্সিয়াল যে স্ট্রেংথটা, যেটা সঞ্জীব গোয়েঙ্কা আজকে যে হিউজ অ্যামাউন্ট অফ মানিটা দিতে পারছেন, এটা তো সব ক্লাবে দিতে পারে না। কিন্তু আমার তো টার্গেট থাকবে, আমি ওই মানের না হলেও আজকে কি করে নর্থ ইস্ট আলাদিন আজারের মতো প্লেয়ারকে সই করিয়ে বাজিমাত করে দিচ্ছে, কি করে করছে? পাঞ্জাব এফসি একটা ইস্টবেঙ্গলের থেকেও তার অর্ধেক বাজেটের দল, তারা একটা ব্র্যান্ড অফ ফুটবল খেলছে, কি করে? হাউ ইট ইজ পসিবল? সঠিকভাবে আমার মনে হয় ঠিকমতো জায়গায় সেইটা হচ্ছে না। মোহামেডান ক্লাব সবে উত্তীর্ণ হয়েছে, সারা বছর ধরে আমরা দেখেছি, তোমরা সবাই দেখেছো, স্ট্রাগল করছে। আজকে সুপার কাপ খেলতে যাবে কোন দল নিয়ে এখনও পর্যন্ত সেই তাদের কোচ জানে না। তো এইভাবে যদি চলতে থাকে বাংলার ফুটবলকে আমরা কখনোই, হ্যাঁ ঠিক আছে একটা দুটো আমরা রেজাল্ট পেলাম, ওই নিয়ে আমরা মেতে থাকলাম, কিন্তু সামগ্রিকভাবে ক্লাব ফুটবলের যদি ভালো হয় বাংলার ফুটবলটাও নিশ্চয়ই ভালো হবে, এটাই আমি আমার মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সুতরাং এইগুলো নিশ্চয়ই দেখতে হবে। সঞ্জয় দা, আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সঞ্জয় দা কিন্তু ক্যাটেগরিক্যালি বলে দিলেন যে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং তাকে খুব একটা সেটা নিয়ে উনি চিন্তিত নন। ওনার মূল যে চিন্তার বিষয় সেটা যে ভারতীয় ফুটবলের স্ট্যান্ডার্ড, ভারত কিন্তু খুব ভালো ফুটবল খেলছে না, এবং তার জন্য বিদেশি কোচ নির্ভরতা ভারতীয় ফুটবলকে এই স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড থেকে বেরোনোর জন্য বিদেশি কোচ নির্ভরতা থেকে বেরোতে হবে। সঞ্জয় দা, আমাদের সঙ্গে কথা বলার জন্য আরেকবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।